কথা বলার জন্য এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান কথা রাখবেন। তার কথা শোনার জন্য আসলে আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় কার্যালয়ে। আমাদের সকলের প্রিয় নেতা, বিশেষ করে তরুণদের প্রিয় নেতৃত্ব, গোবিন্দগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোত্তালিব আহমদ সাহেবের যোগ্য সন্তান, ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, সাকিয়া আসাদ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, জননেতা জনাব আলহাজ ডক্টর শামীম কায়সার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই অবধারিত তাৎক্ষণিক উপস্থিত সভার সম্মানিত সভাপতি, সম্মানিত গোবিন্দগঞ্জ উপজেলা পৌর ইউনিয়ন পর্যায়ে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব মহোদয়, থানা এবং পৌর, পাশাপাশি দলীয় চেয়ারম্যান মহোদয় এবং আরও যারা নেতৃবৃন্দ আছেন, আমি স্পেসিফিক্যালি অ্যাড্রেস করছি না কারণ এটা অনেক সময় চলে যাবে। আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার কথাটা রিলে করার জন্য, তার আগে আমি ছোট্ট কথা বলি। আজকে আমরা একটা জুম মিটিং হয়েছে, এটা আপনারা অলরেডি সরকারের কাছ থেকে অবগত হয়েছে। সেই মিটিংয়ে কি আলাপ হয়েছে, এই আলাপটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন নিজেই আমাদেরকে নির্দেশ দিয়েছে। সে কারণে যে গুরু দায়িত্বটা আমাকে দিলেন এটা আমি কতটুকু মানে পয়েন্ট টু পয়েন্ট বলতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমি চেষ্টা করবো। তার আগে আমি একটা ছোট্ট উদ্ধৃতি দিতে চাই। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বহুবার বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের তোমরা সুসংবাদ দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আচ্ছা, বর্তমান যে প্রেক্ষাপট সেটা সম্বন্ধে আমি একটা হাদিস শোনাই। মূল আলাপে যাচ্ছি। বুখারী শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব প্রসিদ্ধ সাহাবী, উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উদিয়াতিল জানাজা, যখন জানাজা শেষ হয়, মৃত ব্যক্তির জানাজা শেষ হয়, ফাহতামালাহা আর-রিজালু আলা আ'নাকিহি, পরে তাকে বহন করে নিয়ে যায় কাঁধে করে, তাই না? জানাজা শেষে যখন বহন করে নিয়ে যায়, ফাইন কানাত সালিহাতান, সেটা যদি একজন সালেহ নেককার ব্যক্তির জানাজা হয়, যদি একজন নেককার ব্যক্তির জানাজা হয়, তা সে কি বলে? ক্বালাত, সে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি করো, দ্রুত করো, আমাকে পৌঁছে দাও, এগিয়ে দাও। গায়েবের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের জানিয়েছেন। তাহলে কি নেককার ব্যক্তি কি বলে? আমাকে একটু দ্রুত করো, কারণ সে জানে তার সফলতার সামনে, এটা সে দ্রুত করতে বলে। ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, আর যদি সে বদকার হয়, নেককার না হয়, তাহলে ক্বালাত, কি বলে? ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, আইনা তাযহাবুনা, দেখি তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? মানে সে ভয় অস্থির অবস্থা। এরপর আরো লম্বা হাদিসের মধ্যে না যায়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা কোরআন হাদিসের রেফারেন্স থেকেও পেলাম যে ভালো, যে সফলতা দেখতেছে সে তাড়াতাড়ি করতে চায়, আর যে দেখে যে আমার তো বিপদ, সে চিন্তা করে কত দেরি হোক, ওখানে যদি না যাওয়া লাগতো। অবস্থাটা বুঝতেছেন? ভোটের অধিকার কারা ফেরত চায়? কারা চায় ভোট দাও, আর কারা চায় ভোট আরো দেরি হোক? বুঝা যায় কিছু? যদি জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হয়, কারা জনগণের প্রতি আস্থা রাখতেছে বোঝা যায় কথাবার্তায় বাতাসে। আমরা দীর্ঘ 15 বছর, এর আগেও আমরা দীর্ঘদিন দেখেছি কিছু সুশীলদের চেহারা বেরোয় আসছে, না? সাল থেকে সার হয়ে যাওয়া সুশীল আমরা দেখেছি, এই জেনারেশন দেখেছে। আমি বক্তব্যের শুরুতে যেটা আমি বলতে চেয়েছিলাম, এই জেনারেশন জি,
যাদের রক্ত, যাদের তাজা প্রাণ, যাদের আত্মাহুতি এবং যাদের এই দুঃসাহসের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা লাখো শহীদের রক্তে একবার বাংলাদেশ পেয়েছি, যার অকুতোভয় ডাক দিয়েছিলেন আমাদের আদর্শের সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেদিন বলেছিলেন আই মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেই বেতার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সবার কানে সেটা ভেসে আসছিল। লাখো শহীদের রক্তে আমরা ভূখণ্ডটা পেয়েছিলাম। তো আজকে আমাদের সম্মানিত চেয়ারপারসন মহোদয় বলেছেন কি, আমরা হয়তো রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হলাম, এবার আমরা এই আবু সাইদ থেকে শুরু করে যে অকুতোভয় সৈনিকেরা, এই জেনারেশন জি, এই জেনারেশন জি আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে এই জেনারেশন এক্স কারা, এই জেনারেশন মিলেনিয়াল কারা। আজকে যদি আপনি জেনারেশন জি, জেনারেশন আলফা, জেনারেশন বিটা এগুলো না বোঝেন, তাহলে আপনি অনেক পিছনে পড়ে গেছেন। কিছুদিন আগেও দেখলাম একজন বিএনপি নামধারী লোক, দেখলাম যে সেই পরাজিত শক্তির সাথে বসে ছবি টবি তুলছেন। পরবর্তীতে দেখলাম একটা আলোচনার মধ্যে সেই পরাজিত শক্তির লোক বলতেছে জেনারেশন জেনসেন এ বি সি হ্যান ত্যান। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, মনে রাখতে হবে এটা যুদ্ধে পাওয়া একটা স্বাধীন বাংলাদেশ। আপনি চিন্তা করতে পারেন, একটা লোক দাঁড়ায় হাত তুলে গুলি খায়, দ্বিতীয় গুলি খাওয়ার জন্য সে আবার হাত তোলে, এটা কোনোদিন সম্ভব? আপনি এটা কোন জেনারেশন বুঝতে পারেন? আপনাকে বুঝতে হবে এটা সেই জেনারেশন যারা লাইভ ক্যামেরার সামনে নিজেকে সুইসাইড করার জন্য ঝাঁপায় পড়ে। এটা সেই জেনারেশন যারা একটা ভিডিও গেম খেলতে খেলতে 3 রাত পার করে দেয়, সে চিন্তা করে না তার নাওয়া খাওয়া। আপনি হয়তো তার খারাপ দিকটা দেখতেছেন, যে লাইভে এসে সুইসাইড করতেছে, আপনি হয়তো ভাবতেছেন সে ভিডিও গেম খেলতে 3 দিন পার করতেছে। আপনাকে বুঝতে হবে এটা ডেডিকেটেড জেনারেশন। চিন্তা করে না আমি কি করলাম, চিন্তা করে যে আমি যেটা মাথায় নিছি, যেটা সামনে নিছি, এখান থেকে আর পিছনে অর্ডার করার সুযোগ নাই। যাত্রাবাড়িতে দেখেছেন একজন গুলি খায়, নিরস্ত্র, 10টা 12টা পুলিশ তাকে গুলি করতেছে, তার এক বন্ধু তাকে বাঁচানোর জন্য যাচ্ছে, সেও গুলি খাচ্ছে। কোন মিলিটারিও এটা পারবে না। কোন মিলিটারি যদি দেখে তার কোর্সমেট গুলি খাচ্ছে, সে আড়ালে যাবে, একটা আড়াল থেকে একটা পজিশন নিয়ে এসে পাল্টা গুলি করার চেষ্টা করবে। যদি না পারে সে সরে থাকবে, যখন তার শত্রু চলে যাবে তখন গিয়ে লাশটা দিতে যাবে। ভাই, গুলি খাওয়া অবস্থায় একটা নিরস্ত্র ছেলে তার বন্ধুকে বাঁচাতে যায়। এটা সেই জেনারেশন। এই জেনারেশন যদি বুঝতে ব্যর্থ হয়, এই বুঝতে ব্যর্থ হয়ে নমরুদ যেরকম একটা ছোট্ট মশার জন্য পতন হয়েছিল না, এই ডাইনি, এই হাসিনা এতটাই কুখ্যাত যে পৃথিবীর আপনি ইতিহাস খুঁজে দেখেন, কোথাও পাবেন না এত কুখ্যাত একটা ক্যারেক্টার। দেশের সোলজার নিয়ে আসে, নিজের দেশের সোলজারকে ভুল করে। একমাত্র ব্যক্তি যার হাতে এই কুখ্যাতি রয়েছে, সেই কুখ্যাত হাসিনাকে একটা কোটা আন্দোলন, যেটা একটা টেলিফোনে সমাধান হয়ে যেতে পারতো, সেখান থেকে তাকে বিদায় হয়ে দিতে হয়েছে। এই জেনারেশন সিকে আপনাকে বুঝতে হবে। আমি তাদের বিদেহী আপনার প্রতি শ্রদ্ধা জানাই। যেই হাজারো শহীদের রক্তে আমরা আজকে এই দেশ পেয়েছি, এই দেশ যে কারণে তারা দিয়েছে, আপনি বুঝতে পারেন একটা ইস্যুতে সবাই এক হয়ে গিয়েছিল। একটা ইস্যুটা কি, আমি আমার ভোট দিতে পারছি না, তা না হলে এক দফায় কেন আসলো? এই যে ক্ষোভ, দীর্ঘদিনের ক্ষোভ, না পাওয়া, খুন, গুম, হত্যা, লুণ্ঠন, দলবাজি, যত রকম নিষ্পেষণ, সমস্ত কিছু। আয়নাঘর, পৃথিবীর কথা শুনছেন? আয়নাঘর, এই সমস্ত নিষ্পেষণ থেকে শুরু করে তারা এক দফায় চলে গেছে, তাই না? এই জেনারেশন যে সামনে আসতেছে, জেনারেশন আলফা, এরপর আসতেছে জেনারেশন বিটা, এটা থেকে বুঝতে হবে, এই পাঁচটা বুঝতে হবে। তো এখন এই অর্জিত স্বাধীনতাকে আমরা যদি চিন্তা করি আমাদের বিজয় হয়ে গেছে, এটাই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক। ইনশাআল্লাহ আগামী দিনের সফল রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে আসবেন এবং উনি দায়িত্ব নেবেন, হাল ধরবেন ইনশাআল্লাহ। উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি এই দীর্ঘ 20 বছর, প্রায় 2 দশক ধরে শত বাধা বিপত্তি উপেক্ষা করে, শত রকম ষড়যন্ত্রকে মোকাবেলা করে, একটা বিদেশের মাটিতে থেকে শত রকম ষড়যন্ত্র মোকাবেলা করে এই দলটাকে ধরে রেখেছে। বলেছেন এটা আমাকে ধরতে সাহায্য করছে একমাত্র তৃণমূল, যেটা আমরা তাকে স্যালুট জানাই যে উনি এটা অকপটে স্বীকার করেছেন
যে আমাদের অনেক শীর্ষস্থানীয় হয়তো বা বিভিন্ন সময় বিভিন্ন চাপে পড়ে বিভিন্ন অবস্থান নিয়েছেন, কিন্তু এই তৃণমূল আমাকে ধরে রেখেছে, এই তৃণমূল এই বিএনপিকে বাঁচিয়েছে, আগামীতেও বাঁচাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো, আমরা প্রথম মুক্তিযুদ্ধে রাওয়ালপিন্ডি থেকে হয়তো মুক্তি পেয়েছি, দ্বিতীয় মুক্তিযুদ্ধে হয়তো পার্শ্ববর্তী ভারত থেকে মুক্তি পেয়েছি। আমরা কি চাই আবার আরো কারো পেটে ঢুকতে? না। এখন কিন্তু এই জেনারেশন জি এবং সামনে যে জেনারেশন আসতেছে, তারা এই আমাদের সহযোগিতা নিয়ে এরা কিন্তু আর কাউকে ঢুকতে দিবে না ভাই। তবে আমরা যদি মনে করি যে আমাদের বিজয় হয়ে গেছে এবং আমাদের কাজ শেষ, এখন আমরা ক্ষমতায় আসছি, তাহলে কিন্তু বিরাট ভুলের মধ্যে আছি আমরা। 100 থেকে 1000 ভাগ আমরা বোকার সঙ্গে বাস করতেছি। কারণগুলো আমি একটু উল্লেখ করি। যেই হাসিনাকে দেখা গেছে, স্পষ্ট দেখা গেছে, সেটা এই হলো আমার শত্রু, এই হলো আমার মানে জাতির শত্রু, দেশের শত্রু। এখন যে শত্রুগুলো আমরা গন্ধ পাচ্ছি, আমরা যারা সচেতন সমাজে বুঝতে পারছি, তারা কিন্তু আমাদের ভেতরেই হয়তো আছে, আবার আশেপাশেই ছিল, আবার কিছু আছে যে বিভিন্ন সুরে কথা বলতেছে। সুর আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে তো নাকি? তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানের একটা নির্দেশ হলো, এইটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা যদি মনে করি যে আগামী নির্বাচন, আওয়ামী লীগ তো দুর্বল হয়ে গেছে, আগামী নির্বাচন তো কি সহজ, আমরা যাবো আর ভোট গুছাবো আর আমরা সরকার গঠন করবো, অসম্ভব। আগামী নির্বাচন হবে যে কোনো সময়কার সবচেয়ে কঠিন নির্বাচন, সবচেয়ে মোকাবেলার নির্বাচন। এটা দুটা কারণ। একটা হলো আমাদের ভিতরে এখন অনেক রকম অজানা শত্রু আবির্ভাব হবে, যারা এই কদ্দিমুনির মধ্যে নাই। ইয়া ওয়াইলাহা ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, আইনা তাযহাবুনা বিহা, এটা তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই ইলেকশন তো তাড়াতাড়ি হবে কেন? আমরা চাচ্ছি ইলেকশন তাড়াতাড়ি করো। অবশ্যই আমরা পর্যাপ্ত সময় দেব। আমাদের সম্মানিত মহাসচিব তিনি বলেছেন আমাদেরকে নির্বাচনের রোড ম্যাপ দেন। উনি কিন্তু বলেন এই কালকে নির্বাচন দেন, আপনি রোড ম্যাপ দিবেন না? হ্যাঁ, আমার এতদিন লাগবে, এই সংস্থা করবো, এটা করবো, এতদিন লাগবে, রোড ম্যাপ দেন, তাই না? যারা উপদেষ্টা হয়েছেন সম্মানিত, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, শপথ দেওয়ার আগে তারা এ ধরনের দিক নির্দেশনাও দিয়েছিলেন, ইঙ্গিতও দিয়েছিলেন যে যখন শপথ হবে তখন টাইমলাইনটা বলে দেওয়া হবে। আজকাল কিন্তু উল্টাপাল্টা বলা এত সহজ না। আপনি ব্যাক এন্ডে গিয়ে রিওয়াইন্ড করে ইউটিউবে গেলেই কথাগুলো পেয়ে যাবে। এখন যেহেতু স্পেসিফিক টাইমলাইন আমরা পাচ্ছি না, এটা কম হোক বেশি হোক, সেই রোড ম্যাপটা তিনি চেয়েছেন। এইটাকে ভিন্নভাবে উপস্থাপন করে কিছু অন্যরকম শুরু আমরা দেখলাম, তাই না? সমাজদারকে নিয়ে ইশারায় কাফি হে, বুঝতে পারতেছেন তো? তারা এখন আস্তে আস্তে শুরু করবে, যে কারণে আমাদের কিন্তু আগামী নির্বাচন এইটার কারণে যেমন কঠিন হবে। আরেকটা বিষয় হলো, আমরা যদি আমাদের চরিত্রটাকে মানুষের কাছে আমাদেরকে যেতে হবে। আগেও যেরকম আমরা মানুষের কাছে জবাবদিহিতামূলকভাবে আমরা নিজেদেরকে উপস্থাপন করেছি, এখনো যেন আমরা জবাবদিহিতামূলকভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। আমাদের নিজেদেরকে সেভাবে প্রস্তুত নিতে হবে, নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করতে হবে। এখন দলের ভিতরে বাহিরে যা ঘটছে, সারা দেশে কিছু কিছু কথাবার্তা যেমন আসছে, কেমন যেন আমরা বোধহয় ক্ষমতায় চলে এসেছি, বা আমার উপর এতদিন নির্যাতন হয়েছে, এ কারণে আমিও আমার হিসাব বুঝে নেই, যা আমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেগুলো আমি আমার মতো করে আবার বুঝে নেই। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এটা যেন কোনো অবস্থাতেই না হয়। দেশে আইন আছে। আমাদের সম্মানিত চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান বারবার অনুরোধ সূচক নির্দেশ দিয়ে বলেছেন যে আমরা যেন যথাযথভাবে আইনের আশ্রয় নেই, আমরা যেন কোনো অবস্থাতেই আমাদের যে না পাওয়াগুলো, আমাদের উপর যে জুলুমগুলো হয়েছে, ওটা আমরা নিজেরা রেজলিউশন করতে না যাই। এই ধরনের বিষয়গুলো থেকে কোনো অবস্থাতেই, কারণ এটা আমাদের সামনে নির্বাচন যেটা, এটা দলের জন্য খুবই ভাইটাল এবং এটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতেই হবে। যেই জেনারেশন সামনে দাঁড়ায় থেকে গুলি খায়, সেই জেনারেশনকে ভোটের অধিকার ফিরিয়ে দিবেন না, দিতেই হবে। আজ হোক কাল হোক, দিতেই হবে। সেই কারণে যেহেতু মানুষের কাছে আমাদেরকে যেতে হবে, আগেও যেরকম আমরা নিজেদেরকে প্রতিদ্বন্দ্বিতামূলক, জবাবদিহিতামূলক ভাবে উপস্থাপন করতাম, সেভাবে যাতে আমাদের নিজেদের চরিত্রটা গঠন করি। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা হয়ে থাকে, সেগুলো যেন আমরা দ্রুত সংশোধন করে নিই, এইটা হলো আমরা নির্দেশনা। আরেকটা অলমোস্ট শেষের দিকে আমি একটু বলি,
দেখেন অনেক ত্যাগ দীক্ষা করে এই অবস্থায় আজকে আসছে। বিগত 17 বছর বিএনপি উপর যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে, খুব আমাদের চেয়ারপারসন মহোদয় এবং তার পরিবারের উপর যেই পরিমাণ নির্যাতন হয়েছে, তাকে তার যে বাড়িতে উনি থাকতেন সেই বাড়িটা গুড়িয়ে দেওয়া হয়েছে। শহীদ মইনুল রোডের ওই বাড়িটা গুড়িয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন উনি সরাসরি বলেছেন আমাকে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং আমার দলের অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে। এবং এই জেনারেশনের যে আত্মত্যাগ, এগুলো কি আমরা এমনি এমনি করছি? এগুলোর জন্য কি আমরা গুটি কয়েক কিছু স্বার্থান্বেষী লোভী মানুষ যারা দলের ভিতরে এবং বাহিরে দলকে বিক্রি করে, দলকে পুঁজি করে, যারা চাঁদাবাজি করবে, যারা দলের ভিতরে বিভক্তি তৈরি করবে, যারা দলের ভিতরে তাদের নিজস্ব নেতৃত্ব তৈরি করার জন্য দলের মধ্যে যোগ্যতার ভিত্তিতে লোক না এনে তাদের মধ্যে মানে তাদের চাটুকার নেতৃত্ব চেষ্টা করবে, এই দলের ভিতরে বাহিরে যারা দলকে বিভিন্নভাবে ডাইভার্ট করে ডিরেক্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আমার দলের ভিতরে যদি আমি ঠিক না করতে পারি, আমি জনগণের কাছে কি নিয়ে যাব? এটা আমার একটা মেসেজ। আরেকটা ছোট্ট মেসেজ হলো যে উনি সরাসরি বলেছেন, কেউ হয়তো ভাবছে আছে ঠিক আছে, আজকে হয়তো আমি কিছু করে নিলাম, কিছুদিন পর হয়তো ভুলে যাবে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন মহোদয় উনি হয়তো ভুলে যাবে, বা দল হয়তো ভুলে যাবে, ব্যস্ত হয়ে যাবে। আগের থেকে এখন বেশি ব্যস্ত না, আজ থেকে সামনে আরো ব্যস্ত হবে, ইলেকশন আসবে, ইলেকশনের পরে আরো ব্যস্ত হবে, দেশ গঠনের অনেক কাজ করতে হবে। জি না, এইটা উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমার একটা খারাপ অভ্যাস আছে। উনি নিজে বলেছে আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি সব নোট রাখি, আজ হোক কাল হোক প্রত্যেককে ধরা হবে। আমার দলের ভিতর থেকে, আমার দলের ভিতর বাহিরে যদি কেউ কলুষিত করার চেষ্টা করে, তাহলে এদের প্রত্যেককে রেকর্ড রেখে রেখে ধরা হবে। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু ধরা হবেই হবে। দলের ভিতরে এই আমূল পরিবর্তন করতেই হবে, যেহেতু এতদিন ধরে। এবং উনি এটাও বলেছেন এর সংখ্যা কিন্তু খুব কম। এই তৃণমূল থেকে শুরু করে নেতৃস্থানীয় পর্যায়ে এই সংখ্যাটা কিন্তু খুবই কম। এই কম কিছু লোকের জন্য আমরা এত বছরের এই কষ্ট অর্জিত এই স্বাধীনতা আমরা কেন নষ্ট হতে দিব? এটা হতেই পারে না। এত লোকের রক্ত যেতেই পারে না। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিএনপি একটা গণমুখী দল, তারা নির্বাচনমুখী দল, তারা জনগণের ভোটের আস্থা রাখা দল। সেই দল আমরা কেন কোটি কয়েক মানুষের এই দলের ভিতর নেতৃত্বের কোন্দল এবং দলের ভিতরে এই সমস্ত মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে তার পুরনো ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়ে সব চাঁদাবাজি, এটা সেটা লুট করা, এই সমস্ত জিনিস আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না, সরাসরি উনি বলে দিয়েছেন। আর সবশেষ যেটা বলতে হবে, যেটা আমাকে সবচেয়ে যেটা অভিভূত করেছে, আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে যতবার দেখা হয়েছে, কথা হয়েছে, আমি কখনোই কারো ব্যাপারে যে কোনো একটা কমপ্লেন করা বা কিছু একটা এই ধরনের কখনোই আমার করতে এটা পছন্দ হয়নি, আমার ভালো লাগেনি। আমি আলহামদুলিল্লাহ এটা আমি চেষ্টা করেছি না করে, যদি না কোনো দিক নির্দেশনা থাকে সেটা ভিন্ন। আজকে উনি স্পষ্ট করে বলেছেন তৃণমূল থেকে শুরু করে নেতৃস্থানীয় পর্যায়ে আপনারা আওয়াজ তুলুন, আপনারা প্রত্যেকে এই সমস্ত দলবাজি অথবা এই সমস্ত চাঁদাবাজি, এই সমস্ত বিষয়গুলোতে আপনারা আওয়াজ তুলুন। আজকে হয়তো আপনার আওয়াজটা কানে আসতেছে না, একদিন, 2 দিন, 3 দিন, একদিন না একদিন আমার কানে ঠিকই আসবে। এটা উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আপনাদেরকে এটা পয়েন্ট আউট করে আমাকে জানাতে হবে। এটা আমার জন্য খুবই একটা এক্সাইটিং ব্যাপার যে উনি সরাসরি এই জিনিসটা যেহেতু বলেছেন, তার মানে এখন কিন্তু সাবধান হতেই হবে। যারা ওই যে এখন হিসাব করতেছেন যে ক্ষমতায় বোধহয় চলেই গেছি, তো ক্ষমতায় চলে গেলেও অনেকে আছে যে বিভিন্ন রকম অন্যায় অত্যাচারের মধ্যে হয়তো বা নিজের হাতকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা চিন্তা থাকে, এদের কিন্তু এখন দুর্দিন। এই জন্য এটা আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট মেসেজ মনে হয়েছে। অনেক সময় অনেক মোটিভেশনাল স্পিচের পরে দেখা যায় যে কোনো মানে ইনস্ট্রাকশনাল একটা বিষয় প্রয়োজন হয়ে পড়ে। তা আমার কাছে এটা খুবই মানে অভিভূত লেগেছে যে উনি সরাসরি বলেছেন যে আপনারা তৃণমূল থেকে শুরু করে নেতৃস্থানীয় পর্যায়ে এই বিষয়টাতে আওয়াজ তুলুন, কোনো না কোনোভাবে আমার কানে ঠিকই আসবে। তো সেই জন্য আমি বলবো যে আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দ, থানা এবং পৌর যে নেতৃবৃন্দ আছেন এবং ইউনিয়ন পর্যায়ে, তাদেরকে নিয়ে বসে আপনারা এই ধরনের বিষয়গুলোতে আপনারা একটু এটা আপনারা চাইলে কিভাবে এটা মানে কমপ্লেন বা কোনো কিছু থাকে এটা কিভাবে করবেন, আপনারা নিজেরাও ছিলেন এই জুম মিটিংয়ে, নিজেরাও ছিলেন, এই ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন। আর মোটামুটি এই পয়েন্টগুলো ছিল।
আর আপনার যেটা বলতে পারি যে এত ত্যাগের বিনিময়ে দেখেন আমরা এই জিনিসটা পাইছি, তো আমাদেরকে সামনে যেতে হবে না, মানুষের কাছে যেতে হবে। এটার জন্য আমাদের মূল চালিকা শক্তিটা কি? আমাদের মূল চালিকা শক্তিটা হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি ছিলেন আপসহীন। যখন সারা বাংলাদেশের মানুষ চিন্তা করতেছে যে কেউ একজন একটা ডাক দেখ, ওই সময় অনেকেই ডাকটা দিতে পারতো, তাই না? অনেকে প্লেনে করে চলে না গিয়ে ডাক দিয়ে যেতে পারতো, ডাক দেওয়ার কাগজ সই করে যেতে পারতো। তা কিন্তু করে নাই। সেই ডাক দেওয়ার সময় ওই মেজর জিয়াকেই লাগছে। যে কারণে আমরা সেই আপসী, পরবর্তীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার ন্যূনতম চিকিৎসার অবস্থা নিশ্চিত করা যাচ্ছে না, একজন 3 বারের প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না, সেই অবস্থায় তিনি আপসীন থাকলেন। তো যেই পরিবারের থেকে আমরা এই পরিমাণ আপসীন চেতনাগুলো পেয়েছি, সেই পরিবারের নেতৃত্বে একটা 17 বছর ধরে বিদেশ থেকে একটা স্কাইপের মাধ্যমে একটা দলকে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সংগঠিত রাখা, এটা আপনি কি মনে করেন? তা আমরা আজকে এখান থেকে একটা প্রতিজ্ঞা নেই, এই আবু সাইদের রক্তে আমরা যে দেশ পেয়েছি, এই ডাইনিকে সরিয়ে আমরা যে দেশ পেয়েছি, কোটি কয়েক স্বার্থান্বেষী দলবাজি এবং অযোগ্য লোককে সামনে নিয়ে যাওয়ার জন্য যারা দল করে, এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এবং যারা এই দলের আদর্শকে ভুলুণ্ঠিত করার জন্য, যারা এই সুসময়ে এসে আমরা দেখতে পাচ্ছি একটা সুদিন আসতেছে, এই সময় যারা চাঁদাবাজি করে, এই সময় যারা দলের আদর্শ ভুলুণ্ঠিত করতে চায়, তারা আসলে ডাইনি এজেন্ট। কারণ আপনি যদি একটা দলের সাথে থাকেন, যদি মানুষের সাথে আপনি মিশতে পারেন, যদি তাদের ম্যান্ডেট পান, তাহলে আপনি বৈধ পথে মানুষের সেবা করতে গিয়ে অনেক সুযোগ সুবিধা আপনি করতে পারবেন। আপনাকে অবৈধ পথে যেতে হবে না। এতদিন ধৈর্য ধরলাম, আর কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো না। আজকে সেটাই আমরা এখান থেকে এককভাবে আমরা মূল মন্ত্র নেই এবং আমরা একটা শপথ করি যে আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমান পীরের বেশে আসবেন এবং একটা পরিচ্ছন্ন বিএনপি তাকে নিয়ে ছাপিয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।